ও কি একটা বছর গেল বলুন তো। সৌমিত্রবাবু চলে গেলেন, ইরফান খান, মারাদোনা, মানে মৃত্যু মিছিল পুরো। আর আমরা নাকে মুখে মাস্ক ঢেকে দম বন্ধ করে শুধু ট্র্যাজেডি দেখে গেলাম। মানে গল্পকেও হার মানায়। তো এইসব নিয়ে বাড়ি বসে আপনাদের সাথে অনেক কথাবার্তা হয়েছে, অনেক আলাপ আলোচনা হয়েছে, এমনকি অনেক ঝগড়াও হয়েছে। আবার এই সব কিছুর মধ্যে দিয়ে লাস্ট 3 বছরে আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবারও হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। এটাও কিন্তু একটা গল্পের মতো, তাই না? তো ভাবছিলাম বছরের শেষ ভিডিওটা কি নিয়ে বানানো যায়, মানে যেটা ধরুন একটু কম দম বন্ধ করা, একটু রিল্যাক্সিং, যাতে কেউ কারো নিন্দে করছে না, কেউ কারো সমালোচনা করছে না, এই রকম। তারপর ভাবলাম গল্প তো অনেক শুনেছেন, গল্প কি শুনেছেন? সব আবহাওয়া স্যাটেলাইট কবে বিকল হবে কেউ জানে না। আমাদের কুলজ্যোতিষী নয়নজোরের হ্রদে গ্রহ নক্ষত্রের ছায়া দেখে বলে দিত কবে বন্যা কবে খরা। পাঞ্জা কাকে বলে জানো? হ্যাঁ, সম্রাট ঔরঙ্গজেবের সোনার পাঞ্জা, তার শিলমোহর ছিল আমাদের বাড়িতে। ওই দলিল দস্তাবেজে ছাপ দেওয়া হতো। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করার নামে তোমরা তো সব সাহেবদের গোলামি করছো। আমাদের সময় ছিল ফিরিঙ্গি দারোয়ান, রয়্যাল গার্ড, যেতে আসতে সেলাম ঢুকত। গুলের গল্প এই লকডাউনে শুনে শুনে আমার প্রাণ অতিষ্ঠ। এই গুল্প জিনিসটা বোঝানোর আগে রজতদার ভূমিকাটা কিন্তু প্রয়োজনীয়, কারণ এই ব্যাপারে উনি আমার হেভিওয়েট চ্যাম্পিয়ন। না, শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, আমি পুলস্ত। ওয়েলকাম টু মাই চ্যানেল অজবর ল। শুরু করছি এবছরের শেষ গল্প, আই মিন গুল্প। বছরের শেষ, তাই আমি এর নাম দিয়েছি সালতামা। ধরুন আমাদের এই শহর কলকাতা, কত সমান্তরাল টাইমলাইন একসাথে চলছে, কত আলাদা আলাদা মেজাজের মানুষ, কোনোটা একদম নতুন, প্রাণবন্ত, টকবগে, মানে কাটিং এজ, আর কোনোটা পুরনো শিকড়ে নিজেকে আঁকড়ে জড়িয়ে, মানে একদম দমবন্ধ অবস্থা। তো এগুলো নিয়ে আমি আর আমার বন্ধুরা, মানে জয়ন্ত, শৈবাল, কফি খাচ্ছি আর আলোচনা করছি। ঠিক ওই সময় রজতদা বলে উঠল, রাজা রাজনারায়ণ বসু সেই যুগে বেলজিয়ান আর্কিটেক্টদের আনিয়ে একটা খাজনা জমা করার ভান্ডার ঘর বানালেন মাটির ভেতরে। একটা মাটির ওপরে উঁচু হয়ে থাকা কুমিরের মুখ, বুঝলে, হাতল টানলেই খুলে যেত। হ্যাঁ, নায়েব কাকা সেখানে টাকা পয়সা মোহর সব ঢেলে দিত, হুড় হুড় করে সব মেঝের নিচে চলে যেত। হ্যাঁ, আর তারপর হাতল টানলেই কুমিরের মুখ পড়ছে। ভাবতে পারো? সত্যি টাকার কুমির একেই বলে। এই শৈবাল, আমার স্টারবাক্সের ডেলিভারিটা এসে গেছে, একটু এনে দেন। এই এই কফির নামে এসব পাঁচর না গিলে টাকাগুলো তো কুড়িয়ে দিলেই পারো দুলাস্ত। শোনো, কফি আসতো আমাদের নয়নজোরে, খোদ ব্রাজিল থেকে। শীতের সন্ধেবেলা। এক মিনিট, আপনি খাবেন না তো তাহলে? পড়েছি যবনের হাতে, কফি খেতে হবে সাথে। সেদিন ছিল শৈবালের চাকরির ট্রিট। আমরা এক পেট খেয়ে, মানে একটা পেট ঢামপুস। আবার ঠিক সেই সময় রজতদা শুরু করল, আর এবার ভারত নয়, সোজা পর্তুগাল। বলছিলাম কি, আমার ঠিকটা তো হয়ে গেল, আপনারটা তো বহুদিন ধরে বাকি পড়ে আছে। শুধু মুখের গল্পে পেটের ড্রাগনগুলো তো আর মানছে না দাদা। আরে ওটা হবে হবে, আর মাঝখানে তো লকডাউন পড়ে গেল। কিন্তু আমারটা কিন্তু এই হোটেলে হবে না, আমারটা আমার বাড়িতে হবে। রাজনন্দিনী নিজে হাতে রান্না করে খাওয়াবে, গোলাপ খাস পোলাও আর স্টিমার ঘাটার মাংস। বলেন কি, শুনেই তো উত্তেজনা হচ্ছে। সবুর করো, দুর্লভ অভিজ্ঞতা হবে। বলছি শুধু সবুরে হবে না, তপস্যায় বসতে হবে? তাও তো এবারে ওই আহ্লাদি অম্বলটা খাওয়াতে পারবো না। Excuse me, আম তো আর এখন you are Pulosto Roy, the food blogger, right? So we are a big fan of yours. Can we take a selfie with you, if you don't mind?
যাও, স্যার ডাক পড়েছে। Hope you don't mind. সেলিব্রিটি বিশাল ফেমাস, এমনি এমনি 1 মিলিয়ন ফলোয়ার। রঙ্গ দেখো না, আমার সেলিব্রিটি হয়েছে, সানগ্লাস পড়েছে আমার ঘরে। এই বসো, আমি হয়েছে যা বলছিলাম বুঝলে, আল্লাদি অম্বল দারুণ জিনিস। আমটা পেলাম না তো, হ্যাঁ সেই জন্য হয় না, এখানে পাওয়া যায় না ওই আম। আল্লা দিয়ে আমার ব্যাপারটা কি, মানে খেলেই অম্বল হবে নাকি? দেখো বুলস্ত, এই নেহাত সিগারেটটা দিয়েছো, হ্যাঁ, নইলে তোমার ওই লেগ স্টাম্পের বাইরের ফুল টস আমি কিন্তু মাঠের বাইরেই ফেলি। আরে দেখ, আপনি খোলসা করে বলুন না। হ্যাঁ, তো আমাদের মানে আমার ঠাকুরদা বুঝলে, রাজা রাজনারায়ণ বসু দুধে জমিদার ছিলেন তো, মানে ধরে নাও যে জমির ওপরে ওনার নজর পড়লো সেটা কিন্তু আমাদের নয়নজোড়ের দলিলে ঢুকবেই ঢুকবে। আমাদের নয়নজোড়ে ছিল তখন কয়েক ঘর পর্তুগিজ সাহেবের বাস, তাদের মধ্যে একজনের নাম ছিল ক্রিস্টোফার কাস্তেলিনো, মানে বজ্জাল জমিদার। তার ছিল আমের ব্যবসা। রাজা রাজনারায়ণের সেই জমিটা নজরে পড়ে গেল। বাবা, পর্তুগিজরা তো জাত গুন্ডা, জমিটা দিয়ে দিল। এমনি কি আর দেয়? রাজা রাজনারায়ণ করলেন কি, আমাদের নয়নজোড়ের জগন্নাথ মালিকে নিয়ে এক অদ্ভুত ফন্দি আটলেন। আমাদের জগন্নাথ মালিক বুঝলে, মানে সত্যি বলছি, গাঁদা ফুল ফোটা তো এত বড় বড় ডালিয়া সাইজ, হ্যাঁ। তো টানা 3 মাস বালতি বালতি তেঁতুল জল ঢালতে থাকলো ওই আম বাগানের জমিতে। ব্যাস, গ্রীষ্মে আম হলো হাকুচ টক। সাহেবের ব্যবসা গেল ভেস্তে। রাজনারায়ণ সস্তা দামে ওই জমি কিনে নিলেন। তারপর সেই টক আমের চাটনি কি আল্লাদি অম্বল নাকি দাদা? আরে ভাই, সেই আম গাছের গোড়ায় বস্তা বস্তা চিনি ঢেলে টানা 3 বছর ধরে আমাদের জগন্নাথ কাকা সেই আমকে মিষ্টি করলো। আসলে নয়নজোড়ের জমি তো মানে স্বাদটা ধরে রাখে, যেবার যেমন সার সেবার তেমন স্বাদ, তাই নাম আল্লাদি অম্বল, বুঝলে? তা বলছিলাম, আপনাদের আম গাছের গোড়ায় কোনোদিন কুকুরে মূত্রত্যাগ করে? কুকুর কুকুর, হ্যাঁ শোনো পুলাস্তা, আমাদের নয়নজোড়ের আম বাগানের বেড়াটককে কোনোদিন কুকুর তো দূর, তোমার মতো রিফিউজি বাঙালও কোনোদিন ঢুকতে পারে। মজা খেয়েছে, একদম মজা খেয়েছে, একদম মজা খেয়েছে। কোথা থেকে? ফুড ব্লগিংয়ের জন্য না কম পড়াশুনো করিনি জানেন, কিন্তু আমি কোথাও ওই স্টিমার ঘাটার মাংস আর গোলাপ খাস পোলাও এর উল্লেখ পাইনি। কিন্তু আমি একটা জিনিস বুঝেছি, যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। আমার বন্ধু উদয়ন থিয়েটার করে, তো একটা ছোটোখাটো ওয়েব সিরিজেও কাজ করেছে। ও বেটা ছিল স্কুলে আমার পার্টনার ইন ক্রাইম। ভাবছি রজতদার সাথে একটা প্র্যাঙ্ক করব। তা আমি বললাম উদয়নকে ব্যাপারটা, 2 মিনিট পুরো সিন সাজিয়ে ফেলল। কালকে রজতদার বাড়িতে আসছে দ্য গ্যাঞ্জেস রিসর্টের হেড প্ল্যানার উদয়ন। উদয়নের ওপর আমার পুরো ভরসা আছে, এবার খেলা জমবে। তবে রজতদার এই কাণ্ডটায় আসার আগে রজতদার বোন রাজনন্দিনী বসু সম্পর্কে একটা ছোট্ট ভূমিকার প্রয়োজন। রাজনন্দিনী একটা ক্যাফে চালায়, মূলত ইউরোপিয়ান খাবার দাবার পাওয়া যায় সেখানে। আর দাদা এই লাইব্রেরিতে যখন তার বাগাড়ম্বরে ঝাঁপি মেলে বসে, তখন এই লাইব্রেরিটা অ্যাকচুয়ালি দেখা কিন্তু নন্দিনীরই দায়িত্ব। রজতদা নেই, বই ফেরত দেওয়ার ছিল। না, দাদার শরীরটা ভালো নেই, জ্বর জ্বর করছিল, তাই আজকে আসেনি। শরীর ভালো নেই মানে টেস্ট করাতে হবে নাকি? না, আশা করছি সেরকম কিছু না। না হলেই ভালো।
উনি তো আবার ওষুধ টষুধ খান না, অ্যালোপ্যাথিকে রাবিশ বলেন, নয়নজোড়ের কবিরাজি টোটকাই নাকি অব্যর্থ, খেলে হয়তো ভালো হয়ে যাবে। পুলসবাবু আপনি বইটা টেবিলে রেখে যান, নতুন কোনো বই নেওয়ার হলে দাদা এলেই না হলে নেবেন, যদি খুব অসুবিধা না হয় তাকে। না ঠিক আছে, আমি না পরেই এসে নিয়ে যাব। আচ্ছা শুনুন, আপনাকে না আমার একটা কথা বলার ছিল। বলে ফেলুন। আপনি তো জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তাতে কিন্তু ফুড নিয়ে কিছু কন্টেন্ট বেশ পপুলার। আপনি একটা ক্যাফে চালান তো, আর আপনাকে তো দেখতেও যথেষ্ট সুন্দর, আই মিন পরিশীলিত। তো চলুন না দুজনে মিলে একটা কিছু করি, আমার কিন্তু ভালো লাগবে, সবার ভালো লাগবে। আপনি বুঝি আপনার মতে সুন্দরী কাউকে দেখলে এরকম অল্প আলাপে ইউটিউবারও অফার দেন? আপনি ভুল বুঝছেন, ফুডটা এখন কন্টেন্ট হিসেবে খুব ইন থিং চলছে। ঠিক যেরকম সৌজন্য বা সাটলটি এগুলো আউট অফ ফ্যাশন, তাই না? এই ঠিক এই জিনিসটা বলছিলাম। একদিকে দাদা, অন্যদিকে বউ। একজন শুধুই মুখ বলে যাচ্ছে, কোনো থামার নাম নেই, আর অন্যজন সম্পূর্ণ বিমুখ। দেখুন, ইউটিউবের দৌলতে আমি যথেষ্ট অ্যাটেনশন পেয়ে থাকি, আপনাদেরকে মিথ্যে বলবো না, কিন্তু তাও এই শান্ত পরিশ্রমী মেয়েটির প্রতি না আমার ছোট্ট টান আছে, কিন্তু ভাব সম্প্রসারণের কোনো সুযোগই দেয় না। হ্যালো, কি জ্বর হয়েছে শুনলাম? কোভিড নয় তো? না হলেই ভালো। আচ্ছা শুনুন, আপনার সাথে একটা দরকারি কথা ছিল। বলছিলাম গঙ্গার ধারে বুঝলেন একটা বিশাল রিসর্ট হচ্ছে। হ্যাঁ ওই প্রিন্সেপ ঘাটের ওখানে। তো তার যিনি হেড প্ল্যানার, ওনার সাথে আলাপ হলো, তা আপনার কথা বললাম। বাবা, চেনা বেরিয়ে গেল। হ্যাঁ নয়তো বলছি কি, ফ্যান, পুরো ফ্যান আপনার। কি কোন লখনৌ শেফের মুখে নাকি আপনার কথা শুনেছে, আপনার সাথে দেখা করবে বলে নাচড়বান্ধা মশাই। আপনি যাবেন? আচ্ছা, হ্যাঁ তাহলে শুনুন, লোকটাকে কালকে আনছি আপনার বাড়িতে, বুঝলেন? কি? আরে দূর মশাই, 99 আবার জ্বর নাকি? শুনুন, দুটো ক্যালপল মেরে দিন, একটু গার্গেল করে নিন, ব্যাস। হ্যাঁ কালকে, হ্যাঁ সবাই আসবো। না আজকের দিনটা আপনি রেস্ট নিন, আর হ্যাঁ একটু ভালো খাবার দাবার কিছু আনিয়ে রাখবেন, আর একটু ভালো মানজামায় রাখবেন, যে যেরকম আপনি থাকেন, বুঝলেন? শুনুন দাদা, লাইফ চেঞ্জিং মোমেন্ট, বুঝলেন? জীবন যে কোথায় চলে যাবে না আপনার, আপনি টেরও পাবেন না। হ্যাঁ রেস্ট নিন, ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। হ্যাঁ রাখছি। হ্যাঁ দ্য গ্যাঞ্জেস রিসর্ট, সংক্ষেপে গ্যারি। আচ্ছা, গ্যারি ইনভেস্টার সব ব্রুনেই, কাতার থেকে, আর কাস্টমাররা সব ইউরোপ, আমেরিকা। তো এরা কিসের জন্য এত পয়সা দেবে বলুন তো? কিসের জন্য? ওই প্রিমিয়াম ব্যাপারটার জন্য, ভালো খাবার। আরে না, আপনার জন্য বলছি। আপনি কে? আমি বনেদি কুলিন। আপনি দাদা একটা গল্প, একটা রূপকথা, নয়নপুর ওই গল্পের হিরো। হ্যাঁ, গ্যারির ওই গল্পটাই চাই রায়েশবাবু। আমার নাম হচ্ছে রজত, আর নয়ন জোড় আমাদের জায়গাটা। আরে পুলস্তর মুখে যখন শুনলাম আপনাদের ওই জোলাপ খাস পোলাও, হরিণঘাটার মাংস, আপনার ফ্যামিলির কথা, তখনই আমি ওকে বলে দিয়েছি আপনি দাদা প্রাইসলেস, আপনাকে ছাড়া তো গ্যারি হবে না। ও পুলাস তো ঠিকঠাক বলতে পারেনি, ওটা হচ্ছে গোলাপ খাস পোলাও আর স্টিমার ঘাটার মাংস। সেই 1900 সালে আমার ঠাকুরদার সময়, বুঝলেন? ঠাকুরদা অবশ্য এখন আর বেঁচে নেই। আরে লেজেন্ডস নেভার ডাই দাদা, ওনার শরীরটা নেই কিন্তু লেগাসিটা ওটা তো অমর। তা আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি একটু, মানে ওই মেনুতে কি আমাদের মেনুর কথায় আসি।
একটা ব্যাপার জানেন, এই ফাঁকে বলেনি, মানে এরা কেউ জানে না, তো মানে আমাদের কুলজ্যোতিষী নয়নজোরের একবার আমার হাত দেখেছিলেন, তো দেখে বললেন যে আমার কপালে নাকি বিজনেস আছে। বিজনেস বলবেন না দাদা, এটা একটা রিলেশন, একটা সম্পর্ক। ও হ্যাঁ হ্যাঁ, পোলাওতে থাকছে দাদা আওয়াধি আর লাহোরি আর কাবসা লাহাম বিরিয়ানি, বলে যাবো না বেস্ট ইন ক্লাস, পুরো রিগার। না না, আমাদের গোলাপ খাস পোলাও কিন্তু ওয়ারেন হেস্টিংসের খুব মানে প্রিয়। আরে ওয়ারেন হেস্টিংস তো আমাদের কাস্টমার নয় দাদা, পোলাও আর বিরিয়ানিটা লক হয়ে গেছে রঞ্জিত বাবু। রজত, আচ্ছা স্টিমার ঘাটার মাংসটা রাখতে পারে, ও জিনিস কিন্তু অপূর্ব, মানে না 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 না, মাংসটা হচ্ছে রাজস্থানি লাল মাছ আর আফগানি কিডনু গোস্ত। ভাই গোয়ালঘাটা মাংসের নামে ওই ইউএসপি নেই। আর বলুন বলুন। কিন্তু না না না, মাংসটা হচ্ছে না দাদা। আর বলুন না, দাঁড়ান, নিরামিষে না, ডেজার্টে একটা। হ্যাঁ, একটা কথা বলি, আমাদের বাড়িতে একটা অসাধারণ ক্ষীর হতো। হ্যাঁ, জমে ক্ষীর হয়ে গেছে। ওইটা ক্ষীরটা রাখছেন? এই ওটা দাও, ওনাকে দাও। নিন না, নিন নিন, এই নিন না, লজ্জা হবে না, নিন। হ্যাঁ, এবার ওটা আপনি আমাকে দিন। একটা কাস্টমার যখন খেয়ে বেরিয়ে যাচ্ছে, আপনি আপনার এই বনেদি হাসিটা হেসে একদম অভিজাত মেয়াজে এইটা ওনার হাতে দিয়ে দেবেন। দ্য কমপ্লিট এক্সপিরিয়েন্স, পুরো মাখন। তার মানে এটা নাম আমরা দেবো গোলাপ খাস মুখশুদ্ধি। আপনি নিজের হাতে এটা দেবেন কাস্টমারকে, আর আপনাকে একদম ডিজাইনার কস্টিউম দেওয়া হবে ফাটাফাটি, পুরো রাজপুত্তুর লাগবে। আপনি কি মস্করা করছেন আমার সাথে? আমাকে কি দারোয়ান পেয়েছেন? এই ক্যারি দারোয়ান তো রাজলক্ষ্মী মশাই, রয়্যাল গার্ড, বুঝতে পারছেন? আর টাকা কিন্তু ওটারও নেহাত কম নয়। আপনাদের জমিদারিতে তো ছিল, আপনি তো জানেন। তার উপর আবার বিলিতি কাস্টমারদের বকশিস। আপনার এই ফ্ল্যাট বাড়ির চাইতে আপনার ফরচুন পাল্টে যাবে দাদা। এত কথা বলে পান মশলা দারোয়ান, তুমি কাকে নিয়ে এসছো প্লাস্টার? চড়ছেন কেন দাদা? আপনি রসিক মানুষ, এর মধ্যে চটে গেলে চলবে? মশাই শুনুন, যে ভাষা ব্যবহার করেন আপনি, সেই ভাষায় আমি কথা বলি না, কিন্তু একটা কথা বুঝতে পারছি, আপনি এই মুহূর্তে ঘাড় ধাক্কারই যোগ্য। রাখুন ওটা। এই দেখ কুলস্ত, পরে বলিস না যে আমি হেল্প করার চেষ্টা করি। এই রঞ্জিত বাবু কিন্তু নিজেই রিফিউজ করছে। আরে আমার নাম রজত, আর আপনি ওটা রাখুন। শুনুন শুনুন, আপনি এক্ষুনি বেরিয়ে যান তো আমার বাড়ি থেকে। পারিবারিক ইতিহাস একটা ঐতিহ্যের ব্যাপার, একটা প্যাশনের ব্যাপার, সেটা আপনার দ্বারা বোঝা সম্ভব না। অনেক কপ চেয়েছেন, থামুন তো। এই শুনুন রোহিত বাবু, এই আপনার গেটের বাইরে লোকটা এই পান মশলাটা বিক্রি করে না, ওর নিজের বিজনেসটা না নিজের চালায়, বুঝলেন তো? আপনার মধ্যে ফালতু বলে লোকের মাথা খারাপ করে। আপনি যান, আপনি যান। ওইটাকে প্যাশন বলে। হ্যাঁ, আপনি এসব বুঝবেন না। ধর। কি হলো? কি হলো? আপনি আবার তাড়াতাড়ি নিয়ে যান। এই আমি সালা থিয়েটার ছেড়ে প্র্যাঙ্কস্টার হয়ে যাবো এবার। তুলসীবাবু, এক মিনিট। আমার দাদা আপনার কোন ক্ষতিটা করেছিল জানতে পারি? যে এরকম একটা মস্করার আয়োজন না করলে আপনার চলছিল না? না মানে সেভাবে আপনাদের ইউটিউবের দুনিয়াটা হচ্ছে এইভাবেই চলে। লোকজনের দুর্বলতা খোরাক বানিয়ে মানুষকে অপদস্থ করে তারপর সেটাকে বিক্রি করে। আরে আমরা হালকা মস্করা করছিলাম। দাদা কিন্তু আপনার জায়গায় থাকলে কোনো দিনও এই কাজটা করতে পারতেন না। অবশ্য আপনারা এটা বুঝবেন সেটা আমি আশাও করি না।
এই পাঞ্জাবিটা কিন্তু তোমার মতো আর কাউকে মানায় না ছোটদা। কি হলো, কিছু বলো। আরে তাও তো পাগড়িটা পরিনি, কোথায় রেখেছিস খুঁজেই পেলাম না। খুঁজে দেবো, একদিন পড়বে তো। আমি একটা ভালো পেইন্টার চিনি জানো, তাকে দিয়ে তোমার একটা ভালো পোর্ট্রেট আঁকিয়ে নেবো, কেমন? ওরে বাবা, তুই কিন্তু সেদিন তাহলে ঠাকুমার দেওয়া জামদানিটা পর, বেশ। দুজনের ছবি হবে। আচ্ছা, বাইরে বেশ হট্টগোল দেখলাম, কিছু হয়েছিল? আরে ওই পুলস তো কোত্থেকে একটা বেড়ে পাকা ডব্বার ছেলেকে এনেছে। হ্যাঁ মানে একদম মানে নাটকের শঙ্খ হার মানায়, কায়দার চোটে গগন ফাটে। তারপরে তুমি বললে আমাদের রেসিপির কথা। আরে সে কি বুঝবে সেই পাকা ছেলে? আমাদের গোলাপ খাস পোলাওয়ের মর্ম, আমাদের স্টিমার ঘাটার মাংসের মেজাজ এ জন্মে তার নাগালের বাইরে। এটা কিন্তু খাঁটি কথা। আরে আমি শটান বলে দিয়েছি, দেখো ভাই তুমি ওই রাস্তা থেকে পান মশলা কিনে তোমাদের হোটেলে বিক্রি করো, তোমার জন্য ওই ঠিক আছে। দেখ না এসবের মধ্যে মাঝখান থেকে আমার চশমাটা ভেঙে গেল। আচ্ছা ওসব ছাড়ো তো, একটা গান গাও না ছোটদা। হ্যাঁ গান? তোমার পথে আমার পথে সঙ্গী আকাশ নীল, কথায় কথায় অস্থিরতায় হারায় অন্তমিল। তোমার পথে আমার পথে সঙ্গী আকাশ নীল, কথায় কথায় অস্থিরতায় হারায় অন্তমিল। মাথার ভেতর থমকে শহর, রোদ্দুরে নির্জন শালতাম আমি হিসেব লেখে, খালি কলম মন। একটু বসতে পারি? এটা একটা সমাধি ক্ষেত্র, আশা করি যথাযথ মর্যাদা রেখে বসবো। বছর 5 আগে আমার বাবা মারা যান। এই শিবপুর শ্মশান, ওখানে দাহ করা হয়েছিল। কোনো কারণ নেই জানেন, তাও মাঝে মাঝে গঙ্গার ধারে এই পাশটা এসে আমি বসি, কিছুটা সময় কাটাই, চিন্তারও একটা ক্লেন্সিং হয়ে যায়। বুঝলাম। যাই হোক, আপনি এখানে মানে অবভিয়াসলি যদি আমার বলা যায়, এটা কি বিখ্যাত কারুর কবর? আমি যার কবরে ফুল রেখেছি তিনি আমার এক পরম আত্মীয়া, মলিনমালা বসু ওরফে ক্যাসেন্ড্রা ক্যাস্টেলিনো। এইবার না আমার মাথার ওপর দিয়ে গেল, একটু সহজ করে বলুন না। বলতে পারি, কিন্তু মনে রাখবেন এটা বাস্তব জীবনের অংশ, আপনার ইউটিউবে ভিডিও কন্টেন্ট নয়। সেদিনকার জন্য আমি সিরিয়াসলি সরি, বিশ্বাস করুন। মানে আমি সত্যি জানতাম না যে ওরকম একটা অবিবেচকের মতো কাজ করে ফেলবো। মানে আমি কাউকে আঘাত করতে চাইনি, কিন্তু না। পুলিশবাবু প্লিজ হাতটা নামান, এখানে বড্ড বেমানান লাগছে। বরং প্রমিস করুন যে পোস্টগুলো আপনি করেছেন সেগুলো ডিলিট করবেন এবং ছোটদার সামনে গিয়ে স্বীকার করবেন যে ওটা একটা প্র্যাঙ্ক ছিল। আড়ালে মস্করা করা না রকেট ছেলেদের মানায়। পুলিশবাবু আপনার সেই বয়সটা নেই। আপনি চেক করুন একবার, ভিডিও সব ডিলিটেড, কোনো কিছু নেই। সেটা ইম্পর্টেন্ট নয় তো, ইম্পর্টেন্ট হলো আপনার সেই সৎ সাহস আছে কিনা ছোটদার সামনে গিয়ে স্বীকার করার। দেখুন, আপনাকে একটা জিনিস আমি বলতে পারি, কিছু মনে করবেন না। মানে খুব অনেস্টলি বিশ্বাস করুন, এই রজতদার কুলগৌরবের কাসন্দির ফাঁকা আওয়াজ আর সময়ে সময়ে অবজ্ঞা মানে মাঝে মাঝে খুব অসহ্য লাগে। আমি কোনো জাস্টিফিকেশন দিচ্ছি না, কিন্তু
স্পর্ধা জিনিসটাই এমন না যে সেটা বাগে আসতে চায় না। রজতদার কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। হ্যাঁ, অবভিয়াসলি ক্ষমা করবেন কিনা আপনাদের হাতে। বাট এই পুরো ঘটনাটার মধ্যে দিয়ে না যে শিক্ষাটা পেলাম, সেটার জন্য ধন্যবাদ। ক্ষমা, শিক্ষা, এগুলো খুব ভারী শব্দ। আপনি যখন নিজে একজন সেলফ মেড ম্যান, আপনার কাছে ভুল ঠিক বিচার বা সংশোধন সম্পূর্ণই নিজের হাতে। বেশ, তাহলে সেই কথাটাই আসতে পারি কি, মানে যেটা সম্পূর্ণ আমার হাতে নেই। মানে যেটা এতক্ষণ ধরে আপনার পকেট থেকে উকি দিচ্ছে। আপনি কি অন্তর্যামী? এত লাফালাফি করলে তো পকেট থেকে লাল গোলাপটা চোখে পড়েই যাবে। সিমেট্রি আর প্রায়শ্চিত্তের থিমের সঙ্গে সাদা গোলাপটা বেশি মানানসই হতো না? জীবনটা সাদা কালো এসবের বাইরে বার করতে হলে লাল রংটা লাগে। আপনি বেশ নাছোড়বান্ধা টাইপের লোক দেখছি। আচ্ছা, সহজ করে বলুন তো এবার। হ্যাঁ ধরেই চলবো তো? তার আগে আপনাকে একটা কবরের বৃত্তান্ত শুনতে হবে। তারপরেও যদি আপনি এগোতে চান, সেটা আপনার মর্জি। আর সহজ করে বলুন। বেশ, এই গল্পটা হয়তো ছোটদা আপনাদের কোনোদিনও বলবে না, কারণ পরিবারের এই দিকটা ওর খুব একটা পছন্দের নয়। আবার এই ঘটনাটাই আমার আর ছোটদার যোগসূত্র। আর এখন আপনারও এটা জানা জরুরি। বলুন, আপনি বলতে থাকুন। আমবাগানের গল্পটা তো নিশ্চয়ই শুনেছেন। আমবাগানের মালিক ছিলেন ক্রিস্টোফার, যাতে পর্তুগিজ, ধর্মে খ্রিস্টান। ওনার এক পুত্র ছিল এরিক। এরিক রাজনারায়ণ বসুর বোন মলিনমালার সঙ্গে ইলোপ করে। সেই সময় নয়নজোরে হইচই ফেলে দিয়েছিল এই স্ক্যান্ডাল। ওরা লখনৌ থেকে চুপি চুপি বিয়েও সেরে ফেলে। সেখানেই মলিনমালার নাম হয় ক্যাসেন্ড্রা ক্যাস্তালিনো। বাবা, এ তো গোরস্থানে সাবধান পাঠ্য বলতে হচ্ছে। তারপর আর কি, নয়নজোরের পরিবারে এই বিয়ে কোনোদিনই মেনে নেয়নি। মলিনমালা তাদের চোখে বহুদিন মৃত। এরিকও বেশি দিন বাঁচেনি। তাদের এক পুত্র ছিল, হাইপল। ক্যাসেন্ড্রা বলতেন নয়নজোরের অভিশাপ। হাইপল আর তার স্ত্রী গ্রেস তাদের একমাত্র কন্যা সন্তানকে রেখে অকালে চলে যান। না, একটা মিনিট। ক্যাসিনরা বলতেন মানে আপনি তাকে চিনতেন? যেটা আপনার- ভাবছেন কিন্তু বলতে পারছেন না, সেটা। না, আসুন, আমি হাইপলের মেয়ে, মলিনমালার নাতনি। আমার নাম ক্ল্যারিসা ক্যাস্তালিনো। ছোটদা আমার নিজের দাদা না হলেও আমার নিজের দাদার চাইতে কিন্তু কিছু কম না। না, কিন্তু আপনি যে বলছিলেন নয়নজোড়ের পরিবার আপনাদের মেনে নেয়নি। মলিনমালা মারা যাওয়ার আগে নয়নজোড়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। ততদিনে সেখানকার ব্যবসা বাণিজ্য নয়ছয় হয়ে গেছে প্রায়। স্মৃতিটুকুই যা পড়েছিল। রজত শুভ্র চিঠি পেয়ে মলিনমালার সঙ্গে দেখা করতে আসেন। ছোটদার রক্তের টানটা না আগাগোড়াই খুব তীব্র, জানেন। মলিনমালা আমাদের দেখা করিয়ে দেন, আর তার ঠিক 3 মাস পরে আজকের দিনে মারা যান। না মানে রজতদাকে না আপনার মাধ্যমে নতুন করে চিনলাম। এই রাজনন্দিনী নামটা কিন্তু ছোটদাই আমাকে দিয়েছে, আমাদের গ্রেট গ্রেট গ্র্যান্ডমাদারের নামে। আচ্ছা পুলস্তবাবু, আপনার মনে হয় না এই কলকাতার অধিকাংশ বনেদিয়ানার ইতিহাস পুরুষদের গল্পগাথা? আর সেদিক থেকে দেখতে গেলে একদিকে আমি সেই বনেদিয়ানার কুৎসার নজির, আবার অন্য দিক থেকে দেখতে গেলে একটা বিলুপ্ত প্রায় ব্লাড লাইনের অংশীদার। এবার বলুন পুলস্তবাবু, জীবনে কি এতটা চাপ নেবেন? বিয়েতে কোট পরে চার্চে যেতে হবে? আরে মশাই, আমি বাঙালি। মেনুতে কি হবে আগে সেটা ঠিক করুন। রাজস্থানি লাল মাছ না কাবসা লাহাম বিরিয়ানি? না মানে দেখুন, সেইভাবে মানে
গোলাপটা কি রেখে দেবেন না আমাকে দেবেন? হ্যাঁ, এটা আপনার জন্য। বছরের শেষ দিন পোলাও মাটন খেয়ে আমরা তো একদম ফিট। আমাদের শেফ রাজনন্দিনী, এমনিতে উনি ইউরোপিয়ান খাবার দাবার বানান, বাট আজকে কিন্তু ইন্ডিয়ান খাবার আরে জমিয়ে দিয়েছেন। অযোধ্যা, কি নাম দেওয়া যায় এই খাবারটা? আমি আর কি বলবো, মানে এই বলো না তোমরা কিছু একটা। আমরা এই খাবারটার নাম দিয়েছি খেয়াল খুশির পোলাও। মানে যখন আমাদের খেয়াল হবে রাজনন্দিনী রেঁধে খাওয়াবে। এই না না, ওটা বছরে ওই একবার না, দেখ। একদম নয়। গোটা বছর অপেক্ষা করতে হবে যে। আই ডোন্ট নো। না, জোকস অ্যাপার্ট, 2020 সবার খুব চ্যালেঞ্জিং গেছে। জানি না পরের বছরটা কেমন যেতে চলেছে, বাট হ্যাঁ, আপনারা হেলথ প্রিকশন নিতে ভুলবেন না। আর অবশ্যই বছরের শেষ দিনটা আপনারা সবাই ফ্যামিলির সাথে খুব এনজয় করুন। ডেফিনেটলি আমাদের কমেন্টে জানান আপনারা কেমন করে এনজয় করলেন। আর আশা করছি সবার পরের বছরটা খুব ভালো যাবে। তাই আমার তরফ থেকে সবাইকে আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আর হ্যাঁ, আমাদের চ্যানেল হজবরল লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টও করতে হ্যাঁ, কমেন্টও করবেন অবশ্যই। আর আমার এই গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টিল দেন, কোন গল্প? বলছি একটা মিনিট। টিল দেন সবাই ভালো থাকবেন, নিজের এবং নিজের প্রিয়জনের খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই, দেখা হচ্ছে পরের বছর। বলছি 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 এই পুলস্ত কি গল্প বলছিলে? বলছি তো তুইও জানিস? না মানে আমি বলছি আসলে কি জানেন তো, মানে আমি আর রাজনন্দিনী প্রেম করছে। হ্যাঁ, ও মানে কিন্তু তুমি কি ওর মানে ব্যাপারটা কিন্তু ও কিন্তু মানে সেরকম আমাদের ওই জানি দাদা, সব শুনেছি। দেখো পুলস্ত, মানে তুমি এত ব্রাইট ছেলে, মানে এই চাকরি বাকরির সাথেও কত কিছু করছো। আমরা তো মানে খুবই সাধারণ ঘরের, মানে টাকা করি তো সেরকম। আরে কি বলছেন দাদা, আজকালকার দিনে এইসব ব্যাপার কেউ দেখে? আর সত্যি বলতে কি জানেন তো, আপনাকে যদি দাদা বলি আর পাশে পাই, সেটা কিন্তু আমার কাছে অনেক। আপনি শুধু একটা জিনিস বলুন, আপনার কোনো আপত্তি নেই? আপত্তি? আমার নন্দিনীটা যদি খুশি থাকে, আমার আপত্তি কি করে হয় বলো? চেষ্টা করবো দাদা। এবার কিন্তু একটা গান না হলে 2020-কে আমরা বিদায় দিচ্ছি না। গান? গান। এই দেখেছিস আবার সেই গানের বায়না। না রজতদা, একটা গান আপনাকে গাইতেই হবে। গাও না দাদা। হোক তবে। এই গানটা আমাদের ঠাকুমা গাইতো, আমাদের ঠাকুরদাকে উচ্চাটন করার জন্য। কথা কোষ নেলোরাই শ্যামের বড়াই বড় বেড়েছে। কথা কোষ নেলোরাই শ্যামের বড়াই বড় বেড়েছে। কে জানে ও কেমন করে মন কেড়েছে। কথা কোষ নেলোরাই শ্যামের বড়াই বড় বেড়েছে। শুধু ধীরে বাজায় বাঁশি, শুধু হাসে মধুর হাসি। শুধু ধীরে বাজায় বাঁশি, শুধু হাসে মধুর হাসি। গোপিনীদের হৃদয়ে নিয়ে তবে ছেড়েছে। কথা কোষ নেলোরাই শ্যামের বড়াই বড় বেড়েছে।
কে জানে ও কেমন করে মন কেড়েছে, কথা কোষ নেলোরাই শ্যামের বড়াই বড় বেড়েছে। এই তোমাদের কি দিয়ে সিঁদুর দান হয় জানি না বাবা, আমাদের ওখানে হতো কিন্তু ঔরঙ্গজেবের সোনার পাঞ্জা দিয়ে। হ্যাঁ, এটা এর ভেতরেই আছে বোধহয়, দেখি বার করা যায় কিনা। বছর শেষের হিসেব জমায় বৃদ্ধ কবরস্থান, তোমার কাছে হার মানাতেই দ্বন্দ্ব অবসান। ও, বছর শেষে হিসেব জমায় বৃদ্ধ কবরস্থান, তোমার কাছে হার মানাতেই দ্বন্দ্ব অবসান। মনের ভেতর পরশ পাথর স্মৃতির আলাপন, সালতাম আমি হিসেব রেখে কালি কলম